আপনাদের মনে আছে কি 2016 সালে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পর বাংলাদেশ থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে নানাভাবে চেষ্টা চালিয়েছিল তুরস্ক। Neden birkaç gün önce şehit edilen Mutiur Rahman Nizami'nin idamına sessiz kaldınız? Mutiur Rahman'ı idam edenler diktatör olmuyor. Ona seyirci kalanlar olmuyor. Kardeşlerim, Bangladeş'te olanı gördünüz değil mi? Mutiur Rahman Nizami 45 yıl önce oradaki bağımsızlık mücadelesi sebebiyle yargılanan ve şu anda orada da Türkiye'deki CHP'nin benzeri bir siyasi parti var. এ নিয়ে তলানিতে ঠেকেছিল ঢাকা আঙ্কারা সম্পর্ক, কিন্তু তার 10 বছর পর ঠিক উল্টো চিত্র। এবার নিজের ডান হাত হাকান ফিদানকে ঢাকায় পাঠিয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। এ সময়ের বৈশ্বিক কূটনীতিতে যে কজন মানুষকে অত্যন্ত প্রভাবশালী ও দূরদর্শী ভাবা হয়, হাকান ফিদান তাদের একজন। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MITর সাবেক এই প্রধান বর্তমানে দেশটির পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির মূল খেলোয়াড়। আর এই হেভিওয়েট ব্যক্তিত্ব যখন 3 দিনের সফরে ঢাকার মাটিতে পা রাখেন, তখন বুঝতে হবে পর্দার আড়ালে ভূ রাজনীতির এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান। হাকান ফিদানের সফর কেবল দুটি দেশের নেতার আনুষ্ঠানিক হ্যান্ডশেক নয়, বরং ঢাকা ও আঙ্কারার মধ্যকার এক গভীর ও কৌশলগত বন্ধুত্বের রূপ নেয়ার বড় ইঙ্গিত। দর্শক, তুরস্ক বাংলাদেশের এই নতুন বন্ধুত্বের শুরুটা কিন্তু হঠাৎ করে হয়নি। শেখ হাসিনার সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা একমুখী বা আঞ্চলিকভাবে সীমাবদ্ধ ছিল, বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে পাকিস্তান বা অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কে একটা স্থবিরতা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাত শিবিরের সাথে এরদোয়ানের দেশ এরদোগানের তুরস্কের একটা আলাদা সম্পর্ক, আলাদা ভালোবাসা, সেটা আপনারা সবাই জানেন। জামাত নেতাদের ফাঁসি আটকাতে তাদের রাষ্ট্রদূত পর্যন্ত সরিয়ে নিয়েছিল, তারপরও কিন্তু হাসিনা ফাঁসি দিয়েছে। আপনারা জানেন যে বিশ্বের সবগুলো দেশ চেষ্টা না করলেও তুরস্ক কিন্তু প্রাণপণ দিয়ে চেষ্টা করেছিল যে জামাত নেতাদের যেন ফাঁসি দেওয়া না হয়। তো এখন দেশের পরিবর্তন হয়েছে, হাসিনা পালিয়ে চলে গেছে, রাজনীতিও স্বাভাবিক হয়েছে, নির্বাচন হয়েছে। তো এরদোগানের সবচাইতে কাছের লোক এবং সবচাইতে দূরদর্শী লোক যাকে বলা হয়, সে হাকান ফিদানকে বাংলাদেশে পাঠিয়েছিলেন এবং সেই হাকান ফিদান সরকারের সাথে বৈঠক করার পরে জামাতে ইসলামের আমিরের সাথে বৈঠক করেছে। তো জামাতের সাথে হাকান ফিদানের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমরা পরস্পরের উন্নয়ন এবং অগ্রযাত্রার আমরা অংশীদার হব ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে অব্যাহত এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ এবং তুরস্ক বিশ্ববাসীর জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে টার্কিশ ফরেন মিনিস্টার বাংলাদেশ ভিজিট করতে এসেছেন। বিশেষ করে 24-এর গণবিপ্লবের বা অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার গঠন হওয়ার পরে তুরস্ক থেকে এটাই ছিল সর্বোচ্চ হাই প্রোফাইল একটি ডেলিগেশন। এই ডেলিগেশনে তার সাথে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে। আমরা প্রায় 1 ঘন্টা সময় একসাথে কাটালাম। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলাপ আলোচনা করলাম। তাদের এই সফরকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। তুরস্ক আমাদের পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু দেশ। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরো নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে অনুরোধ করেছি বেশ কতগুলা ব্যাপারে তাদের অ্যাটেনশন দেওয়ার জন্য। প্রথমত, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য তারাই সর্বোচ্চ অনুদান দিয়ে চলছেন এবং গোড়া থেকে এখন পর্যন্ত তারা আছেন, তাদেরকে ছেড়ে যান। আমরা এরপরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আমাদের চামড়া শিল্প, আমাদের পাট শিল্প, গার্মেন্ট শিল্প,
আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিষয়ে আমরা ফ্রুটফুল আলোচনা করেছি। বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। এট দ্য সেম টাইম বাংলাদেশে আইনের শাসন, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন, ব্যাংক বিমার ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করা এবং বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা, এই সমস্ত বিষয়ে তাদের পক্ষ থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে করণীয় কিছু থাকলে সেইটাও তারা যাতে পালন করতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, অনুরোধ করেছি। তারাও আমাদের কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনেছেন। তুরস্কের সাথে আমাদের দীর্ঘদিনের এই বন্ধুত্ব বাংলাদেশের, আমরা প্রত্যাশা করি যে এটা দিন দিন সামনের দিকে আরো এগিয়ে যাবে এবং দুই দেশের একান্ত বন্ধু হিসাবে আরো নিকটে আসবে। আমরা পরস্পরের উন্নয়ন এবং অগ্রযাত্রার আমরা অংশীদার হব ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে অব্যাহত এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ এবং তুরস্ক বিশ্ববাসীর জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। আপনাদেরকে ধন্যবাদ। মোটামুটি এই বিষয়গুলোই আলোচিত হয়েছে আমাদের আজকের এই দীর্ঘ আলোচনা করতে গিয়ে। তো আনুষঙ্গিক অনেক বিষয় আসে, সেগুলো আলোচনা হয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন সেই ভিডিওটা একটু দেখি। জামাত বিএনপির যৌথ ফরেন পলিসিতে রাজনীতিতে মোটামুটি তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের জিওপলিটিক্যাল যে স্ট্র্যাটেজি, জিওপলিটিক্সে মারাত্মক প্রভাব পড়েছে এবং নানান মহলের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এক কথায় যদি বলি, তুরস্কের সাথে বাংলাদেশ সরকার বা বিএনপি সরকারের সম্পর্কের ধরন, দৃষ্টিভঙ্গি এবং বিরোধী দল জামাত ইসলামীর সম্পর্কের ধরন বা দৃষ্টিভঙ্গি এক অভিন্ন। দুই দলের সাথেই তুরস্কের মিটিং হয়েছে, দুই দলের কথাবার্তা, আচার আচরণ সম্পূর্ণ এক। তুরস্কের সাথে সম্পর্ক যেভাবে দেখতে চায় জামাত ইসলামী, ওইভাবে দেখতে চায় বিএনপি, এমনকি এনসিপিও। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে যে বিষয়ে আলাপ করেছেন, বিরোধী দলের সাথেও সেই বিষয়ে আলোচনা করেছেন। মানে এই বিষয়ে একটা জাতীয় ঐক্য, যৌথ ফরেন পলিসি। অতীতে এটা দেখা যায়নি। অতীতে আমরা দেখতাম যে আওয়ামী লীগ একটা বিষয়ে কথাবার্তা বলতো যে কোনো দেশের সাথে, হ্যাঁ, বিরোধী দল কখনো কখনো মিটিং করার সুযোগ পেত, মিটিং করতো, বাট তাদের বিচার থাকতো একটাই, বিচার দিত তারা যে বাক স্বাধীনতা নাই, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় না, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, এই বিষয়ে আপনারা কি করবেন করেন। কিন্তু না, এখন তুরস্কের সাথে সম্পর্কে বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে যেটা একদম যৌথ, এবং তুরস্কের পক্ষ থেকেও সেম। সম্পর্কের ধরনটা নিছক বাণিজ্যিক কিংবা কালচারাল নয়, সম্পর্কের ধরনের ব্যাখ্যা এই পররাষ্ট্রমন্ত্রীর সফরে যেটা উঠে এসেছে, কৌশলগত সম্পর্ক। এই কৌশলগত সম্পর্কের কথা শুনেই ভারতের মাথা খারাপ। এবং আরেকটা পরিভাষা হচ্ছে যে সামরিক সরঞ্জামাদি তৈরি এবং ক্রয়ে সহায়তা দিবে তুরস্ক। ইটস ভেরি সিগনিফিকেন্ট, মাথা খারাপ। মূলত ভারত চায় এটা যে তুরস্কের সাথে সম্পর্ক থাকুক, সমস্যা নাই, কিন্তু সেই সম্পর্কের জন্য কৌশলগত না হয়। অথচ সেই কৌশলগত শব্দটা এখানে আলোচিত হয়েছে। অন্যান্য বিভিন্ন জিনিসপত্র কিনুক, সমস্যা নাই, কিন্তু সামরিক সরঞ্জামাদি এটা যেন না কিনে। হ্যাঁ, সেই বিষয়ে আলোচনা অগ্রগতি হয়েছে। বিরোধী দলের সাথেও যা, সরকারি দলের সাথেও তা। মজা না? এতে ভারত অস্থির। তো ভারত এই অস্থিরতা থেকে দিগ্ভ্রান্ত হয়ে নানান আচার আচরণ করছে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা, জামাতও চায় চীনকে দিতে, বিএনপি সরকারও চীনকে তিস্তা মহাপরিকল্পনার কাজ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। যৌথ ফরেন পলিসি। আবার ভারত বাংলাদেশকে ডিস্টার্ব করার অংশ হিসাবে, চাপ দেওয়ার অংশ হিসাবে পুশিন করে, রাতের আধারে বিজিবি এসে পুশিন করে, কিছু লোককে পাঠিয়ে দেয়, 50 জন 20 জন বিভিন্ন জায়গায়। কিন্তু লালমনিরহাটে, সাতক্ষীরায়, লালমনিরহাটে, পাটগ্রামে, সিলেটে, বিভিন্ন জায়গায় জনগণ এবং বিজিবি মিলে সেটা আটকে দেয়। এবং জনগণ কারা? সেখানে বিএনপিও আছে, জামাতও আছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের যৌথ ফরেন পলিসি। পাকিস্তানের সাথে সম্পর্ক, কৌশলগত সম্পর্ক, ভারতকে সোজা করার জন্য এটা বিএনপিও চায়, জামাতও চায়। বরং জামাতের চাইতে বিএনপি আরো বেশি চায়। জামাতের চাইতে বিএনপির সাথে পাকিস্তানের সম্পর্ক আরো ভালো, বা জামাতের সাথে কখনো পাকিস্তানের কোন রেজিমের ভালো সম্পর্ক ছিল না। কারণ পাকিস্তানে জামাত ইসলামী নামে সেম একটা দল আছে, তারা অলওয়েজ সরকার বিরোধী, যার ফলে বাংলাদেশ জামাতকে ওইভাবে কেউ আস্থায় নেয় না। তার সাথে বিএনপি জামাতের সাথে পাকিস্তান রেজিমগুলো ভালো সম্পর্ক বজায় রাখে।
তো এই যে বিএনপি জামাতের যৌথ ফরেন পলিসি, বিশেষ করে সামরিক সরঞ্জামাদি ক্রয়, পাকিস্তান থেকে অলরেডি সামরিক বিমান টিমান কিনছে, আপনারা জানেন। তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি ক্রয়ে তৈরিতে সহায়তা নেওয়ার, ড্রোন কারখানা তৈরির আলাপ আলোচনাও সামনে যাচ্ছে, নানান বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এটা বাংলাদেশের রাজনীতি এটা একটা বিরাট পরিবর্তন, যে বাংলাদেশের কৌশলগত সম্পর্কের ধরন হাসিনার আমলে যাচ্ছিল। বিএনপিকে আমরা গালাগালি করি, বিএনপির মধ্যে ভারতের দালাল আছে, সব সত্য। তারপরও এই যে ডেভেলপমেন্টটা, এটাকে আমরা বলবো 5 আগস্টের অর্জন। তো বিএনপি ইজ পার্ট অফ 5 আগস্ট। হ্যাঁ, এটা নিয়ে ইন্টারনাল সমালোচনা আছে, বাট 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের সৌন্দর্য, অর্জন, পরিবর্তন এটা যে আমাদের এখন স্ট্র্যাটেজিক পার্টনার পাকিস্তান, চীন, তুরস্ক, যেটা জামাত ইসলামের ফরেন পলিসি, বিএনপি এখন সেই পথে। ভারতের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা আছে বিএনপির, কেউ কেউ একদম ভারতের কোলে ওঠার বা অতিমাত্রায় ভারতের কথা শোনার চেষ্টা করে, বাট ওভারঅল কিন্তু সেটা হয়। বরং ভারত দিকভ্রান্ত হয়েই কিন্তু তারা এই পুশিনের ঘটনা ঘটাচ্ছে। এবং নতুন খবর, ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মজা না? ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত সরকার, এটা রণধীর জয়সওয়াল বলছেন। এখন এই কথা কেন বলছে? এতদিন তো ভারতে থাকা অবৈধ বাংলাদেশি মানে এখানে লক্ষ লক্ষ বাংলাদেশিকে তারা বাংলাদেশে ঠেলে দিবে, বাংলাদেশের ভিতরে শরণার্থীদের ঢেউ নামানোর একটা চিন্তা করছে। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যেরকম বাংলাদেশকে ভুগতে হয়েছে, ওরকম ভোগানোর চেষ্টা করছে। হাসিনার আমলে তো এই কথিত অবৈধ বাংলাদেশিদেরকে ঠেলে দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। এখন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছে? ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে তারা বর্ডার থেকে পুশিন করবে। এবং কাদেরকে? অনেক অরিজিনাল ভারতীয় কিন্তু হয়তো কাগজপত্র নেই, তাদেরকে বাংলাদেশি ট্যাগ দিয়ে, অথবা মুসলমানদেরকে গণহারে বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদেরকে বর্ডার থেকে ঠেলে দিবে, মানে বাংলাদেশের পায়ে পড়ে ঝামেলা বাঁধানো। তো এটা বাংলাদেশ জনগণ পাকিস্তান, চীন, তুরস্ককে নিয়ে মোকাবেলা করবে। পুরো বর্ডার চীনের অর্থায়নের বিভিন্ন বড় বড় প্রজেক্ট দিয়ে ঘিরে ফেলবে। ভারতের চালাকি জয় বাংলা হয়ে যাবে। আর বাংলাদেশের জনগণ বিজিবি যেভাবে ঠেকিয়ে দিচ্ছে সেভাবে ঠেকিয়ে দিবে। তোমরা ইন্টারনালি কি করবা করো, কিন্তু বাংলাদেশে কোনো পুশিন চলবে না। হ্যাঁ, কেউ যদি অরিজিনালি বাংলাদেশি হয়ে থাকে সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ফেরত দিবে। দ্যাট শুড বি উইদিন আ লিগ্যাল প্রসিডিউর। বাট পুশিন এটা তো অবৈধ, কিন্তু এরা রাতের আধারে পুশিন করতে চায়, কিন্তু বিজেপি হতে দেয় না। সতর্ক, বাংলাদেশের জনগণ হতে দেয় না। তোমরা স্পষ্ট করে বলে, ঠিক আছে, কেউ যদি বাংলাদেশি হয়ে থাকে আপনি লিগ্যাল প্রক্রিয়ায় তাদেরকে অ্যারেস্ট করবেন, মামলা দিবেন, তারপরে বাংলাদেশে পাঠাবেন, বিজিবির হাতে কাগজপত্র সহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। প্রমাণ দেওয়ার পর আমাদের নাগরিককে আমরা নিতে বাধ্য, সোজা হিসাব। তো এই যে ভারতে থাকা অবৈধ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মানে বাংলাদেশকে উত্তাল করে ফেলার একটা প্ল্যান। এটা ওই যে তুরস্কের সাথে যে কৌশলগত সম্পর্ক, এতে এদের মাথা খারাপ হয়ে গেছে। চীনের সাথে পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে। দর্শক, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যেরকম বিএনপি সরকার বৈঠক করেছে, বিরোধী দল জামাত, এনসিপি, এরা সবাই বৈঠক করেছে এবং সবাই খুশি। এনসিপির ছেলেরা, সাবেক শিবির, এরা এই পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে, সেলফি তুলছে। মানে এটা একটা বিরল, এটা একটা সৌন্দর্য যে সরকারি দল, বিরোধী দল সবাই একই মানহাজে। তবে দুঃখ হয় বিএনপির কিছু ছাত্রী, অ্যাক্টিভিস্ট এবং গবেষকদের জন্য, যারা এই তুরস্ককে দায়ী করেছিল নির্বাচনের আগে এবং গুজব ছড়িয়েছিল যে তারেক রহমানকে তুরস্কের গোয়েন্দা সংস্থা হত্যা করতে চায়, অ্যাসাসিনেট করতে চায়। বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় সফররত তুরস্কের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হাকান ফিদানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠক শেষে যা বলেছেন, ওই বিএনপি যা বলে জামাত একই কথা বলে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।